বিপদ এসেছে মাথার উপরে। কন্ট্রোভার্সি চ্যানেল আর থাকবে না। এখন সময় হয়েছে সবার একসঙ্গে হওয়া। জোট বাঁধো, শক্ত হও, একের লাঠি 10-এর বোঝা। বোঝাতে পারলাম কি আমি কি বলতে চাইছি? হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবে লাইভ করে উঠলাম। সকালে ভিডিওটা ইচ্ছা করে স্কিপ করেছি, রাতে ভিডিও করিনি, কিন্তু সকালে উঠে যথেষ্ট টাইম ছিল। কিন্তু আমি দেখলাম না, আমি সকালে ভিডিও করব না। সকালে একটা লাইভ করব, স্নান ধান করে খেয়ে দে দুপুরে, সকালে হয়নি, একটা লাইভ করলাম। এই শাড়িটা জামাই ষষ্ঠীতে আমার মেয়ে জামাই দিয়েছে আমাকে, এটা পরেই লাইভ করলাম। তা লাইভে ভালোই সবাই এসেছিল, কিন্তু লাইভে একটা নতুন খবর হয়েছে গো। ওরে বাবা, একদম শিয়াল ঢুকে গেছে আমার লাইভে। শিয়াল ঢুকে গেছে, তার মানে কি? আমার মুখোশ পরে এক বেজম্মা ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে। প্রত্যেকের লাইভে গিয়ে আমি যাকে পছন্দ করি না তার পক্ষ হয়ে কমেন্ট করে বেড়াচ্ছে। সেই বেজম্মা আজকে আমার লাইভে এসে বলছে, এসে গেলাম লাইভে। কতটা ঝেঁটালাতি খাওয়া পদ বলো তো। মানে আমার ফেক আইডি আমার আইডিতে এসে লাইভে এসে আমাকে কমেন্ট করছে। জন্মের ঠিক আছে বলো? এদের জন্মের ঠিক নেই। আরে বাবা, তোর বাবা তো তোকে পয়দা করেছে, তোর মা জন্ম দিয়েছে, তোর তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা কিসে নষ্ট হয়েছে যে মুখ দেখাতে পাচ্ছিস না? লোকের সামনে মুখ দেখানোর ক্ষমতা নেই, চলে এসেছিস আমার লাইভে। কি পাস বলো তো? বল তো কি পাস? এতে কি আনন্দ পাস? এই যে দুটো খারাপ কথা, দুটো নোংরা কথা বলবি, দুটো নোংরা কথা শুনবি, ভালো লাগে? তোর মা বাবা তুলে যে এই যে কথাগুলো বলছি, ভালো লাগছে? আজকে তোর মাকে গিয়ে বল যে দেখো মা, তুমি যে আমার সুরতখানা তৈরি করেছো, সেই সুরত নিয়ে আমি কারোর দুয়ারে যেতে পারছি না। আমি এমন খারাপ কাজ করেছি যে আমার নিজের মুখ নিয়ে আমি কারোর দুয়ারে যেতে পারছি না। যাচ্ছি অন্যের আইডি নিয়ে, অন্যের মুখোশ পরে আমি যাচ্ছি, এবং আমার লাইভে এসেছে। কতটা হাস্যকর, কতটা হাস্যকর! আজকে প্রমাণ করে দিলি সত্যি ওটা আমার সত্যি ফেক আইডি। সেদিন আমি লাইভ করে বললেও হয়তো কারোর মনে কোনো সন্দেহ ছিল, সেই সন্দেহ আজকে দূর হয়ে গেছে। কারণ আমার লাইভে আমার ফেক আইডি নিয়ে ঠুকেছে, নোংরা কথা বলছিল, হাইড করে দিয়েছি। তা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যারা আমাকে ভালোবাসো, কিংবা যারা আমাকে, আমার ভিউয়ার্সরা যারা আমাকে পছন্দ করো, তাদের একটা কথা বলছি, আপাতত কোনো জায়গায় আমি কোনো কমেন্ট করছি না। আমার নাম করে যদি কেউ কমেন্ট করে, তাকে ইচ্ছা মতো জুতাবা, তাকে ইচ্ছা মতো খিস্তি মারবা কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, নোংরা যত দেশের নোংরা ভাষা আছে সেগুলো ওইভাবে না, জুতো মেরে মেরে ওর মুখটা থেতলো করে দেবা। আমি কিন্তু কারোর লাইভে কিংবা কারোর ভিডিওতে আপাতত কোনো কমেন্ট করছি না, আর করবো না। কারণ আমার সঙ্গে তার গুলিয়ে ফেললে বিপদ এসে যাবে। আমাকে খারাপ করার জন্য, আমার নামে দুর্নাম করার জন্য এই প্রচেষ্টা করছে, কোনোদিন পারবি না। ওপরে ঈশ্বর আছে, ওপরে ভগবান বসে আছে, সে যদি মারে না, সহ্য করতে পারবি না। জানি না কে কোন বেজম্মা এই কাজ করে বেড়াচ্ছে, তবে আমি মনে করি যে এই কাজটা করছে তার ফেসটাকে ভগবান তুমি এমন করে দাও, রিয়েলি সে কোনোদিন তার ফেস দেখাতে পারবে না। সে যেন সারা জীবন এরকম অন্যের ফেস নিয়ে, অন্যের বাপকে বাপ বলে যেন ঘুরে বেড়াতে পারে। তা চলো আসল জায়গায় আসি। 9টা মাস আমাদের মুখ থেকে ফেনা উঠে গেছে যে কথাগুলো বলতে বলতে, এখন এসে সেই কথাগুলো বলছে। এতদিন যাকে সে 100% সাপোর্ট করে এসেছিল, আজকে ষষ্ঠীর দিন দিব্য নতুন জামাইকে নিয়ে ষষ্ঠী করে বলছে ষষ্ঠী আবার কি? কেন ন্যাকা ষষ্ঠী তুমি জানো না? ষষ্ঠী আবার কি? ষষ্ঠী জামাই না থাকলেও করা যায়। যাই হোক, ভালো কথা। এবার আজকে আমাদের খোকার মা ভিডিও দিয়েছে, সেই ভিডিও, তা খোকার মা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে বসিরহাট কোর্টে। সেখানে গিয়ে দুটোই উনি ক্যামেরা অন করেছে, তার আগে ক্যামেরা অন করতে পারেনি। বসিরহাট কোর্টে এসেছিল বলে নিজের কাজ। আরে ভাই, কোর্টে লোকের কাজে কে যায় রে? কোর্টে যখন গেছিস তোর নিজস্ব মামলা সংক্রান্ত ব্যাপারে গেছিস, সে তোর নামেই করুক, তুই তোর হাজব্যান্ডের নামেই করেছিস, তোর কাজে গেছিস। বলছে আজকে এসেছিলাম আমার নিজের কাজে। কোন দিন তুমি পরের কাজে গেছো মামনি? যাই হোক, বসিরহাট কোর্ট থেকে বেরোনোর পরে আবার বলছে একা গেছে। আচ্ছা, একা না দোকা আমরা তো দেখতে পাচ্ছি, তাহলে ও যখনই বলবে আমি একা গেছি, তাহলে ওর সঙ্গে কেউ থাকবে।
আর যখন ওর অন্য কেউ সঙ্গে থাকবে, মানে ও যখন বলবে আমি একা আছি, তখন ওর সাথে ফোকলা থাকবে। আর যখন ও দেখাবে ওর মা কিংবা বাবার সঙ্গে গেছে, তখন তো দেখাচ্ছে। তা কোর্ট থেকে বেরিয়ে আইসক্রিম কিনলো একটা, আজকে একটা কিনেছে, একটা খেয়েছে। জল কিনলো, কোকো কিনলো, তা বলছে জল কেনার আগেই খেয়ে নিয়েছি। তার মানে ও কেনার আগে খেলো কি করে? জলটা কিনবে তারপরে তো খাবে। কথা, এই যে কিছু কিছু কথা, ওর যদি কথা ধরা যায় না, প্রত্যেকটা কথা ধরা যায়। বাড়িতে এসে মাকে টুকি ভক্কা করলো। সে বাচ্চারা যেমন করে, স্কুল থেকে এসে দেখে মা ঘুমাচ্ছে, তখন মার সামনে গিয়ে ভক্কা আর মা করে ওঠে, ও তেমন করলো। যেমন ন্যাকা মেয়ে তেমনি ওর মা। যাই হোক, তারপরে আবার আইসক্রিমওয়ালাকে দাঁড় করালো। ও ঠামনাকে বলেছে 50 পয়সার আইসক্রিম খা। না, সেখানে কি 5 টাকার আইসক্রিম। আর নিজে খেয়েছিল যখন কোর্টে চত্বরে, তখন 25 টাকার আইসক্রিম। বাবা কিনলো 5টা কিনলো। ও খেলো তেঁতুলের দিয়ে 8টা, অরেঞ্জ খেলো মা আর ঠাম্মি, আর একটা আছে, কে খাবে সেটা? ঘরে তো ফোকলা আছে, ষষ্ঠীতে এসে মনে হয়, এখনো তো ছুটি, আজকে রবিবার, যাই হোক সোমবারেও ঈদ আছে, ছুটি, চলো চালাও। সব সময় আমরা তার অস্তিত্ব টের পাই, অথচ ফোকার মা সেটা দেখায় না। এরপরে প্রমোশনের জন্য একটা প্রোডাক্ট এসতে ও জানে না, ওর কাছে প্রোডাক্ট পাঠিয়েছে, তাহলে কিসের অ্যাড দিতে হবে, কি করতে হবে, নিশ্চয় বলে দেয়। আসলে এগুলো হ্যান্ডেল করে ফোকলা, ওই জন্য ও বুঝতে পারে না। আর কেনাকাটা করলো, নেল পালিশ কিনেছে, লিপস্টিক কিনেছে, জামা কাপড় কিনেছে, তারপরে অনেক জিনিস কিনেছে। এবার বলছে যে মন খুলে আমি বাজার করি, আগে যেটা পারতাম না। একটা খোঁচা দিয়ে দিল। এখন বন্ধুরা দেখো, কেন ওকে ওর নিজের হাতে পয়সা কেন দিত না? তোমরা তো দেখতে পাচ্ছ মাসে কবার বাজার করে। ও বাজারে গেলেই বাজার কেনে। তোমাদের একটা ছোট অভিজ্ঞতার কথা বলি। আমার দাদার বিয়ে হয়েছে, মানে পিস্তত দাদার বিয়ে হয়েছে, প্রথম মাসে বৌদির হাতে দাদা টাকা দিয়েছে। সবটা দেয়নি, কিছুটা দিয়েছে, বলেছে এটা দিয়ে তুমি সংসার চালাবা। বলছে ঠিক আছে। প্রথম না, 2-3 মাস পরে আমার পিসি বলে দিয়েছে যে বউয়ের হাতে পয়সা দাও। তা দিয়েছে। দিলে বৌদি কী করেছে, বাজারে গিয়ে না একসঙ্গে অনেকগুলো নাইটি, ব্লাউজ, শাড়ি সব কিনে এনেছে, সবার জন্য কিনে এনেছে, শুধু নিজের জন্য তা না। তো আমার দাদা বলছে তুমি এতগুলো টাকার জিনিস কিনলে, সংসার চালাতে? হ্যাঁ, চলে যাবে। 10 দিনও হয়নি, বলছে টাকা নেই। কেন? বলছে সব খরচ হয়ে গেছে। তা সন্দীপ হচ্ছে একজন সঞ্চয়ী ছেলে। ও ভবিষ্যতের কথা চিন্তা করে, একটা সন্তান আছে, তাকে মানুষ করতে হবে। ও জানে, ও তো হাড়ে চিনেছে যে এর হাতে পয়সা দিলে 10 দিনে সব শেষ হয়ে যাবে, শুধু শাড়ি কাপড় আর 10 টাকা 5 টাকার গয়না কিনে। যার জন্য ওর হাতে, ওকে ইচ্ছা মতো খরচ করতে দেয়নি। যেটা দরকার হয় বলো, কিনে তারপরে খরচ করব। আর এরকম অদম্য কেন খরচ করছে? বাড়ি করার চিন্তা নেই, জায়গা কেনার চিন্তা নেই, ওর ছেলে মানুষ করার চিন্তা নেই, সেগুলো সব তো দিয়ে এসে সন্দীপের ঘাড়ে। ঝাড়া হাত পায়ে এসে উঠেছে বাবার বাড়ি, একবার ফোকলার বাড়ি, একবার বাবার বাড়ি। কোনো জায়গায় তার বাড়ি করার চিন্তা নেই। এসে কিনা ও সব হবে, ইউটিউবের টাকা দিয়ে হবে। বুঝতে পারলে? কেন? কোনো চাপ নেই মাথায়। আর কোনোদিন চাপ নেবেও না। এসব মানুষে না, খাও দাও নাচো বিন্দাস ঘোরো, এরা কোনোদিন চাপ নিয়ে চলে না, এরা কোনোদিন ভবিষ্যতের চিন্তা করে। তারপরে দুপুরে খেয়ে দেয়, বিকালে মায়ের সঙ্গে বেরোলো। এবার তোমাদের আমি একটা জিনিস দেখতে বলবো, যে ও যখন মায়ের সঙ্গে বেরোলো টোটোয় বসে, তখনকার সিনটা তোমরা দেখো। সাইড থেকে চলছে সিন, কখনো সামনে একদম ব্যাক ফেস টু ফেস, কখনো ও ভিডিও করতে পারছে না, কারণ টোটোয় বসে কখনো ওরকম ওপেন ক্যামেরায় সামনের পিকচার নেওয়া যায় না, সামনের শ্যুট নেওয়া যায় না। কিন্তু যখন কোর্ট থেকে ফিরছিল, তখন আমরা কি দেখেছি, একদম সামনাসামনি শ্যুট করছে। সেগুলো একমাত্র মোটরসাইকেলেই হয়। অটো কিংবা টোটোয় বসে, বাসে বসে, গাড়িতে বসে কখনো, হ্যাঁ, যদি ড্রাইভারের পাশে বসে যদি সামনে ক্যামেরা ধরা হয়, তা আশা করি টোটো কিংবা অটোর সামনে মেয়েরা খুব কম বসে। আর সেটা কাজ থাকে, কাচের ভিতরে শ্যুট আলাদা। ও সব সময় মিথ্যে কথা বলে। ও কিন্তু এটা বুঝিয়ে দিল যে যখন ও কোর্টে গেছিল বসিরহাট, তখনও কিন্তু ওর সঙ্গে কিন্তু ফোকলাই ছিল। প্রমাণটা তোমরা দুটো ছবি দেখে নাও। যখন টোটোয় যাচ্ছে মায়ের সঙ্গে পাশ থেকে, আর যখন কোর্ট চত্বর থেকে আসছে সামনাসামনি ভিডিও করেছে। কত মিথ্যা বলবি? আর আজকে ওর ভিডিওতে কি আছে? শুধু জামা কাপড় কেনা, টিপ কেনা, লিপস্টিক কেনা, এগুলো কেনাকাটা ছাড়া ওর কি আছে? ওর ভিডিওর মধ্যে চমকদার কি আছে? কিছুই নেই। ও কোনো সময়ের জন্য যে ভবিষ্যৎ পরিকল্পনা,
ছেলেকে যে আনছি, ছেলের জন্য কি করব, কিছু কন্টেন্ট নতুন করে কিছু বানানো, সেগুলো কি দেখাচ্ছে না। ও এখন বলছে যে ইউটিউবে ইনকাম করছি, আবার এখন ইনস্টাগ্রামে ইনকাম করব, তোদের দেখবে আমার জ্বলবে। কেন রে জ্বলবে? আমাদের কেন জ্বলবে? আমাদেরই বা জ্বলবে কেন? সন্দীপ আর শিলারও বা কেন জ্বলবে? জ্বলে না। তুই উন্নতি কর, উন্নতি করে তোর ভবিষ্যতে চিন্তা কর। ওর মানে আগে বাধা দেওয়ার কেউ ছিল, এখন তো বাধা দেওয়ার নাই। নতুন নতুন জিনিস কিনবো। হ্যাঁ, শুধু জিনিস নয়, নতুন নতুন তুমি তোমার বন্ধুও পাল্টাও, কেউ কিছু বলবে না। কারণ তোমার খেয়ে তোমার পরে তুমি যদি বারে বারে জীবনসঙ্গী পাল্টাও, বিপদে পড়বো তোমরা। আমাদের কি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুটো কথা বলে আমরা পয়সা ইনকাম করে চলে যাব, কেউ জ্বলবে না। তুমি ইনস্টা কেন, তুমি ফেসবুকে, তুমি আরও জায়গায় ইনকাম করো, তোমার অনেক টাকা হোক, কিন্তু সেই টাকা নিয়ে তুমি কি শান্তিতে থাকতে পারবে? এরপরে বলি, আমি ভিডিওর প্রথম শুরুতে তোমাদের একটা কথা বলেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হও, 10-এর লাঠি একের বোঝা। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। ওই যে আমাদের আছে না, মানে সবার দীপ ভাই, সোনাদীপ ভাই, সেই সোনাদীপ ভাই একটা ভিডিওর মধ্যে বলেছে সামনে বিপদ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ যাবে না, চলো সবাই এক হও। কেন রে, এখন সবাইকে লাগছে কেন? তোর তো কাউকে লাগে না। তুই বলিস আমি যেখানে দাঁড়াই সেখান থেকে দল তৈরি হয়, আর দল লাগবে না, আমি একাই 100। একা বাঁচতে চাস, তো নিজের স্বার্থে আঘাত লাগবে, তোর ভাগে কম পড়বে, সেই জন্য তুই কোনো দলের মধ্যে যেতে চাস না। ছিলিস, কোনো দলের মর্যাদা দিতে পারিস? দল তৈরি না, তুই এক হতে বলছিস। তোর সঙ্গে কেউ এক হবে না, তুই একা এক হ। তোর সঙ্গে কেউ এক হবে না, আর এক হয়ে থাকতেও পারবে না, এক হয়ে থাকতেও পারবে না। কি কিষাণু প্রত্যেকটা জায়গায় তার এক একটা জন্তুকে দেখছে, সে সাপই দেখুক যাই দেখুক, দেখে বলছে এদের মা বাবা কোথায়। সেটা নিয়ে ওই সোনাদীপ ভাই একটা ভিডিও করেছে যে সন্দীপ তার ছেলের এই যে মাকে ছেড়ে যে কষ্ট, এটা যে কষ্ট, এই কষ্টটাকে কোনোদিন ক্যামেরার সামনে দেখায়নি, কোনোদিন বলেইনি যে ছেলেটা মাকে মিস করে। অ্যাকচুয়ালি এ হচ্ছে ভিডিও দেখে না, এ ভিডিও দেখে না, সামনে একটু পায়, কেউ ওকে বলে দেয় এটা দেখে, ঝপাং করে তার বলা নিয়ে ভিডিও করে দেয়। আজ থেকে 9 মাস আগে সন্দীপ মিত্র চ্যানেলে, সন্দীপ 9 থেকে 9.5 মানে ওর বউ চলে যাওয়ার পর সন্দীপ একটা ভিডিও করেছিল। প্রথম ভিডিওতে বলেছিল যে মানে চলে গেছে এটা বলেছিল, তারপরে সে ভিডিওটা প্রাইভেট করে দেয়। তারপরে একটা ভিডিও করেছিল চেয়ারে বসে একটা বাগানের মধ্যে লম্বা করে ক্যামেরা ধরে। সেই ভিডিওতে স্পষ্ট সন্দীপ বলে দিয়েছে। তা চলো কি বলেছে সেটা আগে শোনো, শোনার পরে যদি ক্লারিফিকেশান দেওয়ার সময় থাকে দেবো, নইলে এটা নিয়ে পরে একটা ভিডিও হবে। আগে তোমরা শুনে নাও সন্দীপ কি বলেছে, সন্দীপ তার অনুভূতিতে কি বলেছে। সবাই বলে না একটা লাস্ট চান্স দেয়নি, একটা লাস্ট চান্স দেয়নি, সন্দীপ চান্স দিয়েছিল কি না দিয়েছো এই ভিডিওতে আছে। যারা দেখোনি দেখে নাও, আর যারা বলছে তাদের গিয়ে একটু কমেন্ট করে আসো। চলো তাহলে আমরা আগে দেখে নিই। সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেল, পরিস্থিতিটা পাল্টে গেল, এত কিছু ঝামেলার মধ্যে পড়লাম। নাও আমাকে কম ভোগাওনি, আমি কম ভুগিনি। আমি এই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, সত্যি ছেলেটার মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। আমি আজ দৌড়ে বেড়াতে পারবো, পালিয়ে পালিয়ে বেড়াতে পারছি, কিন্তু ছেলেটা পারছে না টিনা। ছেলেটার খুব কষ্ট হচ্ছে, ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। ছেলেটা তুমি জানো খুব ভালোভাবে, ছেলেটা কিন্তু আমাদের দুজনকে সমানে চায়। তোমাকে চায় বা আমাকে চায় না, বা আমাকে চায় তোমাকে চায় না, সেটা কিন্তু না। তুমি খুব ভালোভাবে জানো সেটা। কিছুদিন তোমাকে ছাড়া ছিল ও, তোমার কাছে গিয়ে কেমন করেছে সেটা তুমি রিয়েলাইজ করেছো। আমার কাছে ছাড়া তোমার কাছে ছিল, তা আমাকে দেখার পর ও কেমন করেছে সেগুলোও তুমি জানো। ওর পাকা পাকা কথাগুলো তোমার একবারও মনে আসে না, মনে পড়ে না তোমার ওর পাকা পাকা কথাগুলো? তুমি কি নিষ্ঠুর হয়ে গেলে, এতটা নিষ্ঠুর হতে পারলে? তুমি নিজের বুকে হাত দিয়ে বলো তো আমি তোমাকে ভালোবাসি না? কখনো মনে পড়ে না আমার ভালোবাসার কথা? আমি কিভাবে তোমাকে চেয়েছি, বা তোমার শখ সমাজের কতটা দাম দিয়েছি? তোমার জন্য আমি কিচ্ছু করিনি? একবার নিজের মনে সাড়া দেয় না সেগুলো? একবার ভেবে দেখো টিনা। আজকে আমাকে খারাপ মনে করছো, একবার ভেবে দেখো কখনো তোমার পছন্দকে
ইগনোর করেছি কিনা, তোমার ভালো থাকার জন্য, ভালো চাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো ঘোরার জন্য আমি কখনো না করেছি কিনা, এভাবে তোমাকে ভালোবাসাটা জাতাতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। তুমি মাধ্যমটা বুঝতে পারো নি টিনা। আমি বলছি একবার ভেবে দেখো, নিজের মনে সাড়া অবশ্যই দেবে। এই যে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, তোমার খুব ভালো লাগছে তাই না? আমাকে কষ্টে রেখে তোমার খুব ভালো লাগছে। দাও, আরো অনেক কষ্ট দাও, কিন্তু ছেলেটাকে বাঁচাও। ছেলেটাকে আর কষ্ট নিতে দিও না, এত কষ্ট করতে দিও না। ওর খাওয়া দাওয়া ঠিক নেই, ওর মনে সাড়া দিয়েছে জানো তুমি? আমাদের যেই ঝামেলা, ওর মনে সাড়া দিয়েছে। ও খেতে চায় না ঠিকঠাক, ওর শরীরটাও ভেঙে গেছে। ও যা আগে খেত তার হাফটাও খায় না। আগের মতন চঞ্চলতা নেই ওর মধ্যে। একটু বোঝার চেষ্টা করো। সমস্যাটা তুমি হয়তো ভাবছো সম্পর্কটা ভেঙে গেলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরকম অনেক ঘটনা আছে পৃথিবীতে। সংসার ভেঙে কখনো সুখ পাওয়া যায় না। আজকে হয়তো ভাবছো ভালো থাকবে, আমাকে ছেড়ে সুখী থাকবে, কিন্তু না, পারবে না টিনা। সংসার ভেঙে ভেঙে কখনো সুখী থাকা যায় না। তবে সেদিন কিন্তু তোমার সঙ্গে ঝগড়া করতে যাইনি আমি, তোমাকে বোঝাবো বলে গেছিলাম। তোমার সাথে, তোমার কাছে আমার কোনো ভুল হয়ে থাকলে সেটা ক্ষমা চাইতে গেছিলাম। তুমি সেই সুযোগটা দিলে না। তুমি সিচুয়েশনটাকে পুরো ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেলে, নিয়ে গিয়ে আজকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করালে। টিনা, এই ভুলটা আর করো না। এই সংসার ভেঙে গেলে, এই রিলেশন নষ্ট হয়ে গেলে অনেক পস্তাতে হবে দুজনকেই। ছেলেটার মুখের দিকে একটু তাকাও, ছেলেটার ভালো মন্দ একটু দেখো। নিজের লাইফটাকে সেই ব্যাচেলার লাইফের সঙ্গে মিলিও না। আজ 5 বছর বিয়ে হয়ে গেছে, সেটাকে একবার মাথায় রাখো। সেভাবে দেখার চেষ্টা করো। সংসার ভেঙে কখনো সুখী হতে পারবে না তুমি। আমিও পারবো না, শুধু তোমার জন্য বলছি না, আমিও সুখী হতে পারবো না। আমি সবভাবে তোমাকে বলেছি তুমি কিভাবে সংসার করতে চাও, তুমি কিন্তু রাজি হচ্ছ না, তুমি রাজি হওনি। আমি চাই নিজের ভুলটা বোঝো, বুঝে চলো ফিরে আসো, আবার সংসার আবার আগের মতন করবো। নিশ্চয়ই সংসার জোড়া লাগবে। তুমি কেন ভাবছো জোড়া লাগবে না সংসার? কিন্তু দেখো, আমার দিকটাও চিন্তা করো। আমি আজ তোমার জায়গায় থাকলে তুমিও আমাকে ক্ষমা করতে পারতে না। কেউ যদি কারোকে বেশি ভালোবাসে, তার উপরে রাগটাও কিন্তু বেশিই হয়। তো ভিউয়ার্সদেরকে শুনিয়েই আজ এতগুলো কথা বললাম। তাছাড়া আর কোনো মাধ্যম আমার কাছে খোলা নেই। তো আজকের এই সিচুয়েশনে অনেকেই অনেকভাবে বলছে, তো সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। আমি চাইছি টিনা একটু বোঝার চেষ্টা করো। আমি চাই যে সংসারটা আবার জুড়ুক। তো তোমার দিক দিয়ে যদি কোনো এরকম মনে হয়, তাহলে সেভাবে ব্যবস্থা করো। এছাড়া আর আমার কিছু বলার নেই। অনেক ঘুরেছি, অনেক ঝামেলা পুড়িয়েছি, অনেক পালিয়ে বেড়ালাম, আর ভালো লাগছে না। তো তোমার যদি মনে হয় আমাকে পুলিশে ধরিয়ে, মার খাইয়ে, পুলিশের মার খাইয়ে যদি আমাকে হেনস্থা করে যদি তোমার শান্তি হয়, তাহলে করো। তবে আমি যে এই যে লুকিয়ে লুকিয়ে রয়েছি, আমি এটাও মনে করছি না যে লুকিয়ে থেকে আমি বেঁচে যাব। তবে যদি পুলিশ যদি চায় আমাকে অবশ্যই ধরতে পারবে, আর অনেক যেটা ওরা করতে চাইছে, তোমরা চাইছো, তো সেটা হবে, অবশ্যই হবে। তবে আমার কথাটা একটু মাথায় রেখো, আমি চাই না সংসারটা ভেঙে যাক। তা সন্দীপের কথাবার্তার মধ্যে কি বুঝলে তোমরা? সন্দীপ কি তার বউকে ফিরিয়ে আনতে চেয়েছিল? চেয়েছিল? সে ছেলের কথা মনে করিয়ে দেয়নি যে ছেলেটার জন্য চলে আসো? সে বলেছিল না এই সংসারটা ভাঙলে ক্ষতি হবে তোমার আমার, তোমার একার না আমার? সে কিন্তু নিজের ঘাড়েও দোষ নিয়েছিল যে
দুজনের দোষেই কিন্তু আজকে এটা হয়েছে। কিন্তু সন্দীপ পরকীয়া করেনি, সন্দীপ পরকীয়া করেনি। সবাই বলে না যে একটা চান্স চাইনি। এই ভিডিওর কথার মধ্যে বোঝা গেল সন্দীপ গেছিল তার বউয়ের কাছে দেখা করে তাকে ক্ষমা চেয়ে ফিরিয়ে আনতে, ওর বউকে পাত্তাই দেয়নি। সেটা আলাদা করে কোনো ভিডিওতে আমাদের দেখায়নি, কারণ তখন সে একটা ভিডিও করে বন্ধ করে দিয়েছিল। এই ভিডিওর মধ্যে স্পষ্ট কথা যে ও গেছিল ক্ষমা চাইতে। সবাই বলে না গেছিলি একবারও, সন্দীপ গেছিল বউয়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সিচুয়েশনটা পুরো পাল্টে দিয়েছিল। আমার মনে যেটা হচ্ছে, ওই যে জলপাইগুড়ির কাকু এসেছিল, ওই সময় সন্দীপ হয়তো তার বউয়ের সঙ্গে দেখা করে তাকে ফিরিয়ে আনতে যেতে চাইছিল। সেই জন্যই সে কলকাতা গেছিল, যে কাকু আগে যাক তারপরে আসতে চাইলে হয়তো গেছিল। সন্দীপও গেছিল। আজকে স্পষ্ট ওই ভিডিওটা তোমরা দেখে এসো গিয়ে, 9 মাস আগের 9.5 মাস আগের ভিডিও। যারা বারবার বলো না যে সন্দীপ কোনো চেষ্টা করেনি, এটা ভুল কথা। সন্দীপ চেষ্টা করেছিল, কিন্তু তাকে তার বউ পাত্তা দেয়নি। তার বউ তখন প্রেমিকের সাথে এত মত্ত যে সন্তান তার কাছে ম্যাটার করে না। 9 মাস পরে তার হঠাৎ ঘুম ভেঙে সে বুঝেছে সন্তানটা তার জন্য কাঁদছে, তার কষ্ট হচ্ছে। কিষাণু মাকে না দেখে শুকিয়ে যাচ্ছিল, কেন সেটা নিয়ে হাউতাশ করবে? চেষ্টা করে যখন তার মা ফিরে আসেনি, তারা চাইবে যাতে ছেলেটাকে সুস্থ করা যায়। আস্তে আস্তে মায়ের স্মৃতি আবছা হয়ে যাচ্ছে। এজন্য দোষী তার মা। আর তার মা এই করেছে, পুণ্যের কাজ করেছে। ছেলেটা যখন বড় হবে তখন বুঝবে মা তাকে ফেলে রেখে গেছিল পরপুরুষের জন্য। সে যা বোঝার বুঝে নেবে, তাকে নতুন করে বোঝাতে হবে না। আর সমাজ ফেস তো করতেই হবে। মা বাবা অন্যায় করলে তার জন্য বাচ্চারা ভোগে। মা যদি পরপুরুষের হাত ধরে চলে যায়, তখন সে সন্তানকে শুনতে হয় তোর মা পরপুরুষের হাত ধরে চলে গেছে। শুনতে হবে এটা সন্তানকে, কিচ্ছু করার নেই, এটা জন্মের দোষ। ওই শিশুটা জন্ম নিয়েছিল, মাথার উপরে এই বোঝাটা তার চাপিয়েছে তার মা, তার বাবা তো চাপায়নি। যদি তার বাবা মেরে তাড়িয়ে দিত তখন বুঝতো, মেরে তো তাড়ায়নি, যৌবনের জ্বালায় পালিয়ে গেছে, বাড়ি থেকে অশান্তি করে বেরিয়ে গেছে, ছেলেকে নেয়নি। ছেলে যা বোঝার বুঝে নেবে। আর ছেলেমেয়েরা ভোগে পাপের, মা বাবার পাপের ফল ছেলেমেয়েরা ভুগবে কিষাণু, কিছু করার নেই। শুনতে তার হবেই যে তার মা বেরিয়ে গেছে তাকে ছেড়ে, তার বাবার সঙ্গে পোষায়নি তাই বেরিয়ে গেছে। এ কথা কিষাণুকে শুনতে হবে, কিচ্ছু করার নেই। এর জন্য ওর মা দায়ী। সন্দীপ যখন গেছিল ফিরিয়ে আনতে আসেনি কেন? আর এখন বারবার বলে একটাও সুযোগ দেওয়া হয়নি। কানা অন্ধের দল, কানেও শোনে না, চোখেও দেখে না, ভিডিও ভালো করে না দেখে ভিডিও করতে বসে যায়। বারবার বলে একটা সুযোগ দেওয়া হয়নি। এর থেকে আর কি সুযোগ দেবে? কোনো পুরুষ দেয় এর থেকে আর কোনো সুযোগ? সন্দীপ তাও অনেকটা উদার হয়ে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সুযোগ দিয়েছিল। বোঝাতে পারলাম? যদি না বোঝো তো এটা নিয়ে আরেকটা ভিডিও করতে আসবো, কমেন্ট করো যে কে বুঝতে পারোনি। আজকে একটা ছোট্ট বাচ্চা, সে বারবার মানে পশুদের দেখে বলছে এদের মা বাবা কোথায়? মায়ের কানে যায় না? মায়ের কানে ছেঁদা কি বন্ধ করে দিয়েছে সিমেন্ট বালি দিয়ে? আর এখন লজ্জা করে না, বলছে আমার কাছে কোনো খবর আসে না। খবর এলে ভিডিও করতে মজা লাগে, ভিডিও করতে খুব কষ্ট হয়। আরও বলে আমি কারোর সঙ্গে যোগাযোগ করে ভিডিও করি না। নিজেই আজকে বললো আমার কাছে কোনো খবর নাই তো বলতে পারছি না। চুরির কাপড়, তার বাড়ির কাপড় সে পড়েছে। আর কাকে কি গিফট দেবে, রিটার্ন গিফট দেবে না দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সবসময় সব জায়গায় রিটার্ন গিফট চলে না। আর সন্দীপকে তারা খুব ভালোবাসে। এর আগেও অনেক কিছু নিয়ে সন্দীপদের বাড়ি দিয়ে এসেছিল, সেখানে এই কিষাণুর মার জন্যও গিফট ছিল। সেই গিফটও সে দেখিয়েছিল, খাট ভর্তি গিফট নিয়ে দেখিয়েছিল। তখন কিন্তু সেটা কেউ বলেনি যেটা ভিক্ষের দান। যাই হোক, মাথা গরম হয়ে যায় এসব মিথ্যা কথা শুনলে। আজকে সন্দীপের মা সেজে গুজে বেড়াচ্ছে, সহ্য হচ্ছে না। কার সহ্য হচ্ছে না? যাদের সহ্য না হবে, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।